রাতের একাকী রাস্তা, চারদিকে অন্ধকার, বাতাসে কাঁপুনি, আর হঠাৎ হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে ফিসফিসে শব্দ। আপনি কি কখনো ভেবেছেন, সাহস করে যদি সেই পথে একা হাঁটেন, কি ঘটতে পারে? আজকের এই গল্পে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই ভয়াল রাস্তায়, যেখানে একবার ঢুকলে আর ফেরা হয় না সহজে। এক সাহসী কণ্ঠ চ্যালেঞ্জ নিয়েছিল রাতে একা হাঁটার, কিন্তু সে কি জানত, সাহস দেখানোর দাম কতটা ভয়াবহ হতে পারে। চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর যাত্রা। রাত তখন ঠিক 1:30, আকাশে চাঁদ নেই, নেই কোনো তারা। পুরো আকাশটা কেমন থমথমে, যেন কিছু একটা ঘটবে। আমি তখন কলেজ থেকে ফিরছিলাম, হোস্টেলের দিকে হাঁটছিলাম একা একা, কারণ সেদিন রিক্সা পাইনি। বন্ধুরা সবাই আগেই বেরিয়ে গিয়েছিল, আর আমি দেরি করে ক্লাস শেষ করে একা বেরিয়েছিলাম। কি ভুলটাই না করেছিলাম। রাস্তা তখন একেবারে শুনশান, আশেপাশে একটা কুকুরও নেই, যেন শহরটা ঘুমিয়ে পড়েছে। অথচ আমার বুকের ভেতর কেমন একটা ঘোরঘোর শব্দ, ভয় নাকি উত্তেজনা, নিজেকেই বুঝতে পারছিলাম না। হঠাৎ পেছনে চট করে একটা আওয়াজ শুনলাম। মনে হলো কেউ হাঁটছে। না না, সেই আওয়াজটা একদম পায়ের আওয়াজ। আমি থেমে গেলাম, কান খাড়া করলাম, কিছু নেই। আবার হাঁটা শুরু করলাম, এবার একটু তাড়াতাড়ি। হঠাৎ আবার খট খট খট। এইবার আর পেছনে তাকানো যায় না, দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে উঠলাম। একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালাম একটু শ্বাস নিতে। আলোটা কেমন ঝিমঝিম করছে, যেন এখনই নিভে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, আমি তো ভয় পাই না, ভূতে বিশ্বাস করি না, তাহলে কেন এই অবস্থা? ঠিক তখনই শুনলাম একটা মেয়ের কান্নার আওয়াজ, একেবারে পাশ থেকে। গলা কাঁপা কাঁপা, হালকা, কিন্তু খুব বিষাদময়। আমি সাহস করে একটু এগিয়ে গেলাম, কে ওখানে? সব ঠিক আছে তো? কোনো উত্তর নেই। আলোটা তখন একদম নিভে গেল, চারপাশ এক মুহূর্তে অন্ধকার। আমি পকেট থেকে ফোন বার করলাম, ফ্ল্যাশ অন করতেই দেখলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে, চুলগুলো ঝুলে আছে, মুখ ঢাকা। সে চুপ করে দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে। আমি আর থাকতে পারলাম না, এক চিৎকার দিয়ে পেছনে ফিরে ছুট দিলাম। আমি দৌড়াতে দৌড়াতে রাস্তার বাঁদিকে একটা ফাঁকা জায়গায় ঢুকে গেলাম। ওখানে একটা পুরনো পরিত্যক্ত মন্দির আছে। শুনেছি জায়গাটা অভিশপ্ত, লোকজন ওখানে যায় না। আমি গিয়েছিলাম। আমি গিয়ে মন্দিরের ভাঙা সিঁড়িতে বসে পড়লাম, ঘামছি, শ্বাস নিতে পারছি না। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, গা হিম হয়ে গেল। আস্তে আস্তে পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর আমি শুনলাম একটা কণ্ঠস্বর, একদম কানে কানে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো কিছু করিনি। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম, হাত পা অবশ, মুখে কথা নেই। সেখান থেকে আরেকবার দৌড়। এই দৌড়াতে দৌড়াতে আমি রাস্তা ভুলে গেলাম, যেন চারপাশ ঘুরে ঘুরে এক জায়গায় চলে আসছি বারবার। একটা পুরনো পোড়োবাড়ি, সেই একই গলি, সেই একই গন্ধ, আবার সেই কান্নার আওয়াজ। আমি নিজেকে বলতে লাগলাম, না, এটা বাস্তব নয়, এটা স্বপ্ন। ঘুমিয়ে পড়েছি আমি। জেগে উঠো, জেগে উঠো। কিন্তু কিছুই হলো না। সেই মেয়েটি আবার এবার তার মুখটা দেখা গেল, চোখে নেই দৃষ্টি, মুখে শুধু রক্ত। সে হাসছে, হাসতে হাসতে বলল, তুমি চলে যেতে পারবে না, তোমাকে আমি পছন্দ করে ফেলেছি। আমি অবশেষে ফোন বার করে ভিডিও করতে শুরু করলাম, প্রমাণ রাখতে হবে তো। কিন্তু স্ক্রিনে আমি শুধু নিজেকে দেখতে পেলাম না, শুধু সেই মেয়েটা ধীরে ধীরে স্ক্রিনের ভেতর থেকে বেরিয়ে আসছে। ফোন ছুঁড়ে ফেলে দৌড়। রাস্তা তখন কুয়াশায় ভর্তি, আর কিছু দেখা যাচ্ছে না। আমি হাঁপাচ্ছি, চোখের সামনে ঝাপসা। মনে হলো এবার আমি মরেই যাব। একটা ছোট্ট মন্দিরের নিচে গিয়ে বসে পড়লাম। সেখানেই নাকি মা কালীর ছোট্ট মূর্তি আছে। হাত জোর করে বললাম, মা, আমি যদি বাঁচি তবে আর কখনো একা রাতে রাস্তায় হাঁটব না। তখন হঠাৎ একটা আলো দেখা গেল, একটা বাইক আসছে। আমি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। একজন লোক বাইক থামালো, ভাই, আপনি এখানে কি করছেন রাতে একা? আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ, আমায় হোস্টেল পর্যন্ত পৌঁছে দিন। তিনি রাজি হলেন। আমি পিছনে বসে হোস্টেলের দিকে রওনা দিলাম। কিন্তু হোস্টেলে পৌঁছে যখন নামতে যাব, পেছনে তাকিয়ে দেখি লোকটা কোথাও নেই, বাইকও নেই। আমি হোস্টেলের গেট পার হতেই দেখি গেটম্যান অজ্ঞান পড়ে আছে। চারপাশে সেই গন্ধ, সেই ঠান্ডা হাওয়া। আমি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলাম, জানলা বন্ধ, লাইট জ্বালালাম, তারপর এক কোণে বসে পড়লাম। মনে হলো, বাঁচলাম, এবার শেষ।
ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, কে? জবাব এলো, আমি, বাইকের লোকটা। আমি এখনো তোমার পেছনে আছি। আমি আর পারলাম না, চিৎকার করে দরজা খুলে বাইরে তাকালাম। সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, মুখে সেই ভয়ঙ্কর হাসি। আমি দরজা খুলতেই দেখি ঘরের আলো নিভে গেল, চারপাশ কালো। আর সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার তার চোখে চোখ পড়ল আমার। হায় ঈশ্বর! সে চোখ যেন দুটো গর্ত, ভিতরে শুধুই অন্ধকার, আর আমি তাতে ডুবে যাচ্ছি। সে হাসতে হাসতে বলল, তুমি অনেক সাহস দেখিয়েছ, এখন আমি তোমার ছায়ায় বাসা বাঁধব। আমি চিৎকার করে উঠলাম, না, আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু তখনই আমি পড়ে গেলাম মাটিতে, মাথা ঘুরতে লাগলো এবং অজ্ঞান। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালে। পাশে এক নার্স দাঁড়িয়ে, আমার বন্ধু রাজীব পাশে বসে। আমি বললাম, আমি বেঁচে আছি? রাজীব বলল, হ্যাঁ, কিন্তু তুই হোস্টেলের ঘরে অজ্ঞান অবস্থায় পড়েছিলিস। দরজা খোলা ছিল, ভেতরে বাতাসে কাঁপছিল ঘরটা। আমি চুপ করে গেলাম, কাউকে কিছু বলিনি, কেউ বিশ্বাস করবে না। কিন্তু মনে হচ্ছিল গল্পটা এখানেই শেষ নয়। আর সত্যি, এক রাতে হাসপাতালের জানালার পাশে বসে আছি, দেখি সেই মেয়েটা জানালার বাইরে দাঁড়িয়ে আবার হাসছে। হাসপাতাল থেকে ছাড়া পেলাম, বাড়িতে গেলাম, বদলি হলাম, শহরও পাল্টালাম। কিন্তু যত দূরেই যাই, সেই ছায়া আমাকে অনুসরণ করে। ঘরের আলো জ্বালালেও আয়নার ভেতর তাকে দেখি। ঘুমালে স্বপ্নে দেখি আমি সেই রাস্তায় হাঁটছি, আর পেছনে থেকে সে বলছে, তুমি আমায় ডেকেছিলে, মনে আছে? আমি অনেককে বলেছি, ডাক্তার, সাইকোলজিস্ট, এমনকি একজন ওঝার কাছেও গিয়েছিলাম। ওঝা শুধু বলেছিলেন, তুমি যা দেখেছ সেটা এক ছায়া, তুমি একাকিত্বে ওকে জায়গা দিয়েছ। আমি বললাম, তাহলে আমি কি করব? তিনি কেবল বললেন, ওকে দূরে রাখতে চাইলে নিজের ভয়কে দূরে রাখো, আর কখনো একা রাতে ওই রাস্তা দিয়ে যেও না। কিন্তু জানেন কি, কিছু ভয় কখনো দূরে যায় না, তারা নিজেরাই রাস্তা খুঁজে নিয়ে ফিরে আসে। বছরখানেক পর হোস্টেল রিইউনিয়নে গেলাম। বন্ধুরা বলল, চল সেই পুরনো রাস্তায় হাঁটি, মজা হবে। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ হাঁটলাম তাদের সাথে। আর ঠিক সেই ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়াতেই বাতি নিভে গেল। বন্ধুরা হেসে উঠল, এই রে ভূতেল বুঝি। হা হা। আমি বললাম, না, এটা হাসির বিষয় না, আমি আসলে। তারা বলার আগেই দেখি তারা কেউ নেই। আমি একা, চারপাশ অন্ধকার, এবং সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার আমার কানে, তুমি কথা রাখোনি, তাই এবার আমি তোমার ছায়া নয়, তোমার শরীর চাই। আমি তখন ছুটে যাচ্ছি, দৌড়াতে দৌড়াতে, কিন্তু পেছনে কে যেন দৌড়ে আসছে। ঘাড়ে